Vivo T1 5G ফোনটি আনবক্সিং করলে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, টাইপ A টু টাইপ C কেবল অ্যান্ড 18 ওয়াটের চার্জার, আর সাথে থাকছে স্মার্টফোনটি। Vivo T1 5G ফোনটির পোর্টস এবং বাটন নিয়ে কথা বলে এই ফোনটির রাইট হ্যান্ড সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। এই ফোনটির টপ অর্থাৎ উপরে রয়েছে সিম কার্ড ট্রে, যেটি একটি হাইব্রিড সিম কার্ড ট্রে। এছাড়া আরও রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক, আর সাথে রয়েছে সিঙ্গেল স্পিকার গ্রিল। এখন Vivo T1 5G স্মার্টফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলে আপনারা দেখতেই পাচ্ছেন Vivo T1 স্মার্টফোনটি যথেষ্ট অ্যাট্রাকটিভ ডিজাইনের। এছাড়া ফোনটিতে ইউজ করা হয়েছে বক্সি টাইপের ডিজাইন, সাথে থাকছে ম্যাট ফিনিশিং। ওভারঅল যদি বলি, ব্যাকে কোন ধরনের ফিঙ্গারপ্রিন্ট পড়বে না, অর্থাৎ এন্টি ফিঙ্গারপ্রিন্ট করা হয়েছে এই ফোনটিকে। এছাড়া এই ফোনটির সাইড দিয়ে হালকা কার্ভ করা হয়েছে। আর এই ফোনটির সামনে কোনো পাঁচশোলের ক্যামেরা নেই, তবে ভি শেপের একটি নচযুক্ত ক্যামেরা পাম্প ইউজ করা হয়েছে। ডিজাইন ও বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো হয়েছে। আশা করি আপনারা সকলেই অনেক বেশি পছন্দ করবেন। Vivo T1 5G স্মার্টফোনটি কয়েকদিন আগে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে। ফোনটিতে হাইলাইটেড বিষয় হলো এতে 8GB র্যামের থাকার পাশাপাশি রয়েছে স্ন্যাপড্রাগনের একটি চিপসেট। এছাড়া অত্যন্ত অ্যাট্রাক্টিভ প্রাইসে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে। আজকে এই ফোনটির একটি রিভিউ দিতে যাচ্ছি। তবে এই ফোনটি অনেকদিন আগেই চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছিল। এখন যদি এই ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.58 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেলের একটি ডিসপ্লে। এছাড়া সাথে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট। ডিসপ্লের দিক দিয়ে যথেষ্ট ভালো একটি কম্বিনেশন। এক্ষেত্রে আমি বলবো, এখানে যদি আইপিএস এলসিডি প্যানেলের বদলে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে আরো বেশি ভালো হতো। তবে প্রাইজের দিক দিয়েও খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে যথেষ্ট ভালো হয়েছে। এখন যদি এই ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বলি, এই ডিসপ্লে যথেষ্ট ভালো মানের একটি ডিসপ্লে। এই ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল এবং মাল্টিমিডিয়া কনজিউমের এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পাবেন, এতে কোনো সন্দেহ নেই। এবং 120 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে ব্রাউজিং এবং অন্যান্য ক্ষেত্রে আলাদা ধরনের একটি স্মুথনেস কাজ করবে। এখন যদি এই ফোনটির পারফরমেন্সের দিক দিয়ে কথা বলি, এই ফোনটিতে ইউজ করা হয়েছে কোয়ালকমের একটি চিপসেট। মডেলটি হলো Qualcomm Snapdragon 695, আর এই চিপসেটটি গত Redmi Note 11 Pro গ্লোবাল ভার্সনেও ইউজ করা হয়েছে। এছাড়া Realme 9 Proতেও ইউজ করা হবে বলে জানা যাচ্ছে। নিঃসন্দেহে এই প্রসেসরটি যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর। এই প্রসেসরটির সাথে যদি Snapdragon 760 প্রসেসরটি কম্পেয়ার করেন, তবে অনেক ধরনের মিলই খুঁজে পাওয়া যায়, অর্থাৎ দুইটি প্রসেসরই যথেষ্ট পাওয়ারফুল। এক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন, এই প্রসেসরটি দিয়ে আপনারা ডে টু ডে লাইফের সকল কাজ ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। এছাড়া গেমিং এর ক্ষেত্রে অত্যন্ত ভালো পারফরমেন্স পাবেন, কোনো ল্যাগ, হ্যাং বা ফ্রেম ড্রপ দেখতে পাবেন না। আর এই প্রসেসরটির অ্যান্তুতে স্কোর দাঁড়িয়েছে 4 লাখের উপরে। আর এই ফোনটি আসতে চলছে 4GB 6GB এবং 8GB র্যামের সাথে। এছাড়া এই ফোনটির র্যাম টাইপ হবে LPDDR4X। এছাড়া স্টোরেজের দিকতে থাকছে 128GB রম এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। ওভারঅল এই ফোনটির পারফরমেন্স যথেষ্ট ভালো হবে, এতে কোনো ধরনের সন্দেহ নেই। এবং এই ফোনটিতে একটি স্ন্যাপড্রাগনের চিপসেট ইউজ করা হয়েছে। আর আপনারা সকলেই জানেন, স্ন্যাপড্রাগনের চিপসেটগুলো যথেষ্ট ব্যাটারি সেভার, অর্থাৎ যে কোনো স্ন্যাপড্রাগনের চিপসেট যদি আপনারা ফোনে ইউজ করেন, তবে ফোনটি অত্যন্ত বেশি লং লাস্টিং হবে এবং ফোনটির পারফরমেন্সে একাধারে অত্যন্ত ভালো পাবেন মিডিয়াটেকের চিপসেটের তুলনায়। এছাড়া এই ফোনটির চাইনিজ ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছিল 6.67 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যেটি ফুল এইচডি প্লাস। সাথে পাওয়ারফুল একটি চিপসেট ইউজ করা হয়েছিল, যেটি হলো Qualcomm Snapdragon 778 5G একটি চিপসেট। এক্ষেত্রে আমি মনে করি চাইনিজ ভ্যারিয়েন্ট দিয়ে সব দিক দিয়ে এগিয়ে আছে। এখন যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, এই ফোনটিতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। তবে দুঃখের বিষয় এই যে এই ফোনটিতে কোনো ধরনের আল্ট্রাওয়াইড সেন্সর দেওয়া হয়নি। এক্ষেত্রে আপনাদের কাছে শুধুমাত্র ইউজফুল একটি জিনিস হলো প্রাইমারি সেন্সরটি। আর বরাবরই ভিভোর ফোনগুলোর ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো হয়, এক্ষেত্রেও কোনো ব্যতিক্রম নয়। এই ফোনটি দিয়ে আপনারা যথেষ্ট ভালো মানের ফটো ক্লিক করতে পারবেন। ওভারঅল ক্যামেরা কোয়ালিটি আমার মনে হয় অত্যন্ত ভালো হবে এই ফোনটির ক্ষেত্রে বাজেট অনুসারে। আর এই ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 60 মেগাপিক্সেলের সেলফি শুটার, অর্থাৎ সেলফির দিক দিয়ে মোটামুটি একটি অ্যাভারেজ কোয়ালিটির ফটো পাবেন। অপরদিকে এই ফোনটির চাইনিজ ভ্যারিয়েন্টে ইউজ করা হয়েছিল 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের এক্সট্রা সেন্সরগুলো। এখন যদি এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি, তবে এই ফোনটির ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি উইথ 18 ওয়াটের ফাস্ট চার্জিং। কিন্তু চাইনিজ ভ্যারিয়েন্টে ছিল 44 ওয়াটের ফাস্ট চার্জিং, যেটি যথেষ্ট ভালো ছিল। আর এই ফোনটির নেগেটিভ দিক হলো এটি, যেখানে 18 ওয়াটের ফাস্ট চার্জিং ইউজ করা হয়েছে। আপনারা যদি অন্যান্য ফোন কোম্পানির দিকে লক্ষ্য করেন, তবে তারা মিড বাজেটের মধ্যে 33 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়ার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে ভিভো 18 ওয়াটের ফাস্ট চার্জিং অবশ্যই মানানসই নয়। এখন যদি বলি এই ফোনটি কাদের জন্য এবং কাদেরকে টার্গেট করে বানানো হয়েছে, তবে এই ফোনটি আসলে তাদের জন্য যারা স্টাইলিশ এবং ডিজাইন একটি স্মার্টফোন বাই করতে চান, যার বিল্ড কোয়ালিটি এবং হ্যান্ড ফিল যথেষ্ট প্রিমিয়াম হবে এবং অত্যন্ত অ্যাট্রাকটিভ হবে।
সাথে স্ন্যাপড্রাগনের একটি চিপসেট থাকবে আর ভিভোর একটি ফোন হবে। তাদের জন্য এই ফোনটি আমি অবশ্যই সাজেস্ট করব। আর এই ফোনটি তাদের জন্য নয় যারা হেভি পরিমাণে গেমিং করবেন। অবশ্যই যারা গেমিং এর উদ্দেশ্যে কিনবেন তারা এই ফোনটি নিতে পারেন, কিন্তু আমি আগে সাবধান করে দিতে চাই যে এখানে 18 ওয়াটের ফাস্ট চার্জিং ইউজ করা হয়েছে। আপনারা যদি এই বিষয়টি কম্প্রোমাইজ করতে পারেন তবে এই ফোনটি আপনাদের গেমিং এর জন্য যথেষ্ট ভালো হবে। আবার এখন যদি এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলি, এই ফোনটি 20,000 রুপিতে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে। বাংলাদেশে যদি এই ফোনটি আসে তবে বাংলাদেশে 21 থেকে 23,000 টাকার মধ্যে আসবে ইনশাল্লাহ। আর আমার মনে হয় এই ফোনটি যদি বাংলাদেশে আসে তবে ভালো মানের একটি ফোন হবে ভিভো লাভারদের জন্য। তো আপনার কাছে এই ফোনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আমি মোহাম্মদ মেহেদী হাসান, আপনারা দেখছেন 3S Tech।